আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পোর্ট মোরসাবে স্ট্রিট ব্লগে। আমি আছি এখন একটা লোকাল বাস স্টপে দাঁড়িয়ে। এইখান থেকে হলো যে আমি এখানকার রাস্তাঘাট সহ সকল কিছু আজকে এক্সপ্লোর করব। 1,07,00,000 মানুষের বসবাস পাপুয়া নিউ গিনিতে এবং পোর্ট মোরসাবে হলো এর রাজধানী। এর রাজধানী শহরে আপনাদেরকে এখানকার মানুষের জীবনযাপন, রাতের বেলা মানুষজন কিভাবে বসবাস করে, রাস্তাঘাটের পাশের দোকানপাট এভরিথিং শো করবো। বাট আমরা যেহেতু ব্লগ শ্যুট করতেছি, চলেন আপনাদেরকে কিছু ইনফরমেশন এবং তথ্য জানিয়ে দিই, যাতে আমাদের ব্লগটা আপনাদের বুঝতে আরও সুবিধা হয় মতো। আমি রুহান বিভিন্ন দেশে ঘুরে স্ট্রিট লাইফ, ভিলেজ লাইফ, লোকাল কালচার, লোকাল ফুড নিয়ে ব্লগ করে থাকি। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু চাইলে প্রিভিয়াস ব্লগ দেখে আসতে পারেন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো স্বাগত জানাচ্ছি পাপুয়া নিউ গিনি সিরিজের 2য় নাম্বার এপিসোড স্ট্রিট লাইফে। আজ আমরা দেখব পাপুয়া নিউ গিনির রাস্তাঘাট এবং মানুষের দৈনন্দিন জীবন। এই দেশটিতে সড়ক যোগাযোগ এখনো সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ। পাহাড়, ঘনজঙ্গল, দুর্গম ভূপ্রকৃতির কারণে পুরা দেশকে সড়ক পথে যুক্ত করা এখনো সম্ভব হয়নি। তাই অনেক শহর, গ্রামের মধ্যে সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক হলো হাইল্যান্ড হাইওয়ে, যা 1950-এর দশকে নির্মাণ শুরু হয় এবং এটি আজও দেশের অর্থনীতির প্রধান লাইফলাইন হিসাবে সবার কাছে পরিচিত। এই সড়ক দিয়ে পাহাড়ি অঞ্চল থেকে কৃষিপণ্য এবং খনিজ সম্পদ সমুদ্র বন্দরে পৌঁছায়। বর্তমানে এই মহাসড়ককে আরো আধুনিক করতে বড় ধরনের উন্নয়নের কাজ চলতেছে। এখানে মানুষের সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন হলো পিএমবি, অর্থাৎ পাবলিক মোটর ভেহিকেল। এগুলো মূলত মিনি বাস বা ভ্যান, যা নির্দিষ্ট রুটে প্রতিদিন যাত্রী বহন করে। এছাড়া ট্যাক্সি, ব্যক্তিগত গাড়ি, পিকআপ, ট্রাক এবং ছোট নৌকা অনেক এলাকাতে গুরুত্বপূর্ণ যাতায়াতের মাধ্যম। দূরের শহরগুলোতে যেতে অনেক সময় অভ্যন্তরীণ বিমান সবচেয়ে সহজ উপায়, যা কিনা ভাড়া প্রচুর পরিমাণের $200 থেকে $400 হয়ে থাকে। পাপুয়া নিউ গিনি শহরের জীবনযাত্রার খরচ তুলনামূলক অনেক বেশি। একজন সাধারণ ভ্রমণকারী মাঝারি মানের হোটেলে থাকলে এবং স্থানীয় খাবার খেয়ে যদি সাধারণ পরিবহন ব্যবহার করে, তাহলে $100 থেকে $150 খরচ হতে পারে। তবে স্থানীয়দের জন্য বিষয়টা ভিন্ন। এখানকার মানুষ অনেকটাই নির্ভর করে নিজস্ব কৃষি, মাছ ধরা এবং ছোট ব্যবসার উপর। তাই বাস্তব খরচ এলাকা ভেদে বিভিন্ন ধরনের হয়ে থাকে। রাস্তায় হাঁটলে আপনি একই সঙ্গে দেখতে পাবেন আধুনিক ভবন, ছোট দোকান, খোলা বাজার, ঐতিহ্যবাহী জীবনযাত্রার এক অসাধারণ মিশ্রণ। এখানকার বাজারে আপনি দেখতে পাবেন মাছ, কলা, মিষ্টি, আলু, তারু, নারিকেল সহ স্থানীয় কৃষিপণ্য, যা নিয়ে আমরা আলাদা একটি ব্লগ করব, লোকাল বাজার। আপনাদেরকে অনুরোধ রইল আমাদের পাপুয়া নিউ গিনির সিরিজ প্রথম থেকে দেখার জন্য। এবং সবচেয়ে মজার বিষয় হলো, বিশ্বের খুব কম দেশে আছে যে দেশে দুটি বড় শহরের মধ্যে মহাসড়ক নেই এবং যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। পাপুয়া নিউ গিনির রাজধানী পোর্ট মোরসাবে থেকে দেশের 2য় বৃহত্তম শহর লায়ে সরাসরি গাড়ি চালিয়ে যাওয়া যায় না, অনেক ক্ষেত্রে বিমান বা সমুদ্রপথে ভরসা। চলুন এবার ক্যামেরা ঘুরিয়ে নিজ চোখে দেখা যাক পাপুয়া নিউ গিনির রাস্তাঘাট, যানবাহন এবং মানুষের বাস্তব জীবন। এবং আপনাদেরকে বলে রাখি, সিরিজটি দেখার আগে প্রথম এপিসোড দেখার অনুরোধ রইল। এই স্ট্রিট ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাব 3 ধরনের রাস্তাঘাট এবং বাস্তব জীবনমান দেখানোর জন্য। প্রথমত, এখানে গরিবরা কিভাবে বসবাস করে, তাদের এলাকার রাস্তাঘাট কেমন। তারপরে দেখাবো হলো যে আমি এখানকার মিলেনিয়ার বলেন অথবা সর্বোচ্চ ধনী ব্যক্তিদের জীবনযাপন এবং তাদের রাস্তাঘাট, তাদের এলাকা কেমন, যেটাকে ডাউনটাউন বলে। এছাড়া আমি চেষ্টা করব সমুদ্রের পার সহ এখানকার বাঙালি কমিউনিটি, মসজিদ এগুলো শো করানোর জন্য। চলেন গল্পের ভিতরে ঢুকি। বন্ধুরা, এখন আমি চলে আসছি ডাউনটাউন। এখানকার পোর্ট মোরসবির সবচেয়ে রিচ জায়গা অথবা রিচ প্লেস বলা হয়। আমার পিছনে আপনারা দেখতেছেন এই অট্টালিকা বিল্ডিংগুলো, এই হলো যে পাপুয়া নিউ গিনির রাজধানীর আরেক চমকপ্রদ স্থান। আমরা এখন আপনাদেরকে একটু ঘুরে এই শহরটা দেখাবো, আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। জাস্ট লুক, ভাইবটা কিন্তু অসাধারণ। সাগর পাড়ে এটা হলো ক্রাউন প্লাজা এবং এখানে হলো যে বিভিন্ন ধরনের আপনার হলো যে হাই ক্লাস সোসাইটিদের বসবাস, এবং সামনে হলো যে বিচ, কিছুটা পাঞ্জুমেরার ভাইব, মনে করেন দুবাইতে যেরকম থাকে এরকম। শুধু কি শহর দেখালে হয় বলেন তো? এই শহরের মানুষের বাস্তব জীবন, টাকা, কাজ, ধনী, গরিব, দাম, আধুনিকতা এভরিথিং শো করাতে হবে, না হলে কিভাবে আপনারা বুঝবেন একটা দেশ সম্পর্কে বলেন? এখানকার ম্যাক্সিমাম মানুষই রিচ ডাউনটাউনের এই শহরটাতে। এর আগে যেটা দেখাইছি আপনাদেরকে, এটা বিজিএস এরিয়া দেখাইছিলাম, আর এখন যেটা দেখাচ্ছি এটা হলো যে এখানে রিচ এরিয়া, যেখানে মানুষজন, বাতাসে আমার চোখে প্রচুর পরিমাণের বালি আসতেছে, আমি আমার কথা কন্টিনিউ করতে পারতেছি না। যাই হোক, আমার ব্লগগুলো একটু র টাইপের হয়। আই হোপ আপনারা বোরিং হবেন না প্লিজ।
বারবার কেন জানি মাথায় একটা টেনশন আছে যে কি আমার দর্শকরা বোর হয়ে যাচ্ছে না তো। এখানকার মানুষজনের প্রায় মানুষের গায়ের রং হলো যে কালো বর্ণের, এবং একটা কথা কি জানেন, এরা হলো স্থানীয় পাপুয়া নিউগিনির লোকজন, এবং কিছু সংখ্যক অস্ট্রেলিয়ার লোকজনও আছে যাদেরকে জোরপূর্বক এখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। বিল্ডিংগুলো দেখেন কি বড় বড় স্ট্রাকচার, এক একজনের গাড়ি দেখবেন, ল্যান্ড ক্রুজার, তারপরে হলো মিৎসুবিশি, এবং বড় বড় ব্র্যান্ডের গাড়ি আছে এখানে। গাড়ির ট্যাক্স আমি যতটুকু শুনতে পারছি মাত্র 20%, এবং এই দেশের সবচেয়ে ধনী ব্যক্তিকে জানেন? দ্বিতীয় ধনী ব্যক্তি একজন বাংলাদেশি। আপনি জানলে অবাক হবেন, দেশবেশ কোম্পানির মালিক যিনি কিনা বাঙালি একজন। এটা একটা গর্বের বিষয়, বাট ওনার সম্পর্কে আমি যতটুকু জানতে পারছি উনি খুবই ভালো এবং নিতান্ত ভদ্রলোক। অনেক বাঙালিদের নাকি এখানে উনি হেল্প করে, ব্যবসার ক্ষেত্রে, বিভিন্ন গার্ডিয়ান্সের ক্ষেত্রে বাঙালি কমিউনিটিদেরকে তারা মানে দেখে শুনে রাখে। তবে অনেকের সাথে কথা বলে জানতে পারছি এখানে বাঙালিদের জন্য একটা কনসুলার অথবা এম্বাসি হলে ভালো হয়। প্রায় 3 থেকে 5 হাজার বাঙালি অ্যাপ্রক্সিমেটলি এখানে হলো যে ওরা বিভিন্ন ধরনের বিজনেসে নিজেদেরকে জড়াই রাখছে, দেশের রেমিটেন্স পাঠাচ্ছে এবং তারা দেশের অর্থনীতিতে অবদান রাখতেছে। তো যদি বাংলাদেশ গভর্নমেন্টের কোনো লোক দেখে থাকেন অথবা কোনো সরকারি কর্মকর্তা, প্লিজ চেষ্টা করবেন যেখানে বাঙালি ভাইরা টাকা পয়সা কামায় দেশের অর্থনীতি সচল রাখে, তাদের সুবিধার্থে তাদের গাতে কোনো কিছু করার জন্য। ওদের এখানে আরও একটা বিশাল একটা প্রবলেম কি জানেন? প্রচুর পরিমাণে নয়েজ হচ্ছে, আমি বলতে পারতেছি না। আমরা একটু শহরটা পিছন দিক দিয়ে দেখাই আর কথা বলি। ওকে, আমি মাইকটা হাতে নিয়ে নিলাম যাতে আপনাদের আমার কথা বুঝতে সুবিধা হয় মতো। ডাউনটাউন এলাকাটাও দেখুন, আমার কথাটাও শুনুন। অলরেডি একজন ব্যক্তি, এক বাঙালি 15 দিন যাবৎ মৃত, এবং তাকে হলো যে এখানে হলো যে মর্গে রাখা হয়েছে। ওনার লাশ দেশে পাঠানো যাচ্ছে না, মেল পাঠাইছে ইন্দোনেশিয়া এম্বাসিতে বাংলাদেশে। তো এই জিনিসগুলো খুবই প্যারা দেয়। যারা দেশের জন্য এত কিছু করে তাদের জন্য গভর্নমেন্ট চাইলে অনেক কিছু করতে পারে। এখানে একটা কনসুলার খুলতেই পারে, একটা এম্বাসি না খুলো অন্ততপক্ষে, কাজগুলো যেন দ্রুত হয়। একটা হলো যে আপনার পাসপোর্টের কাজ করতে গেলে ডিএচএল এর মাধ্যমে পাঠানো লাগে, অনেক দিন সময়, অনেক লং টাইম, যেগুলো অনেক হ্যাসেল দেয়। এই যে দেখতেছেন, এটা হলো যে পুরো সাগর পারে, অসম্ভব লেভেলের সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে। এখন আমি আপনাদেরকে যে জিনিসটা বললাম, আমাদের বাঙালি ভাইদের প্রবলেমের কথা বললাম, আমি চেষ্টা করি বিভিন্ন দেশে গিয়ে আমাদের কমিউনিটিদের প্রবলেমগুলো তুলে ধরার জন্য। তারা কেমন আছে, তাদের কী জিনিসটা প্রয়োজন, জানি না কতটুকু উপকার আসবে, হয়তো কোনো একদিন যদি কারো উপকারে চলে আসে আলহামদুলিল্লাহ। বিকজ এর আগে আমি বাংলাদেশের এয়ারপোর্টের বিভিন্ন বাস্তবতা নিয়ে ভিডিও করছি এবং এটা নিয়ে খুব স্ট্রিক্ট অ্যাকশন নিয়েছে বাংলাদেশে বর্তমানে যারা আছে। আগে প্রচুর হয়রানি করতো, এখন এটা আমার মোটামুটি বন্ধ হয়েছে, এবং আমাকে আপনার বিমানবন্দর অথরিটি থেকে কয়েকজন লোক মেসেজ দিয়েছে। সো এটা আমি প্রাউড ফিল করি যে সামটাইম কিছু বিষয় তুলে ধরা উচিত। কি বাতাস, বিলিভ করবেন না, এই বাতাসের ভয়ে এখনও আমি আমার ড্রোনটা ফ্লাই করতে পারতেছি না। মাশাল্লাহ। বন্ধুরা, স্ট্রিট ব্লগ কেমন এনজয় করতেছেন? আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা চাইলে কিন্তু শুরু থেকে আমার ভিডিওটা দেখতে পারেন। ইয়েস, আমরা পাপুয়া নিউগিনির সিরিজের প্রথম এপিসোড আপলোড করছি এর আগে, কাইন্ডলি কিন্তু আপনারা দেখবেন। আপনাদের কাছে আমার এই একটা অনুরোধ, তাহলে আপনারা এই সিরিজ দেখার মজা পাবেন। এবং আমরা এর পরবর্তী সিরিজে চেষ্টা করব লোকাল মার্কেট দেখানোর জন্য। বারবার আপনাদেরকে বলতেছি, সিরিজ শুরু থেকে দেখবেন। একটা দেশ সম্পর্কে জানতে হলে অনেক কিছুই দেখা লাগে, শুধু একটা ব্লগ দিয়েই কিন্তু একটা দেশ সম্পর্কে জানা যায় না। এছাড়া আপনি চাইলে বিশ্বের নানান দেশের ব্লগ দেখতে আমার প্লে লিস্টগুলো কাটতে পারেন। বিশেষ করে লাস্ট ট্যুর ছিল মায়ানমার। বন্ধুরা, স্ট্রিট ব্লগে এখন আমি আসছি হলো যে কিছু হলো যে দরিদ্র এরিয়া যেটাকে বলে। আমরা আপনাদেরকে ডাউনটাউন অর্থাৎ রিচ লোকেরা যেখানে বসবাস করে ওই এলাকাটা ঘুরাই দেখাইছি। তো একইভাবে বিপরীত দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, এখানকার গরিব অথবা মধ্যবিত্ত লোকরা কোথায় বসবাস করে, শুরুতেই ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি। এই যে দেখুন ব্রাদার, দিস এরিয়া নেম নাতালাই। নাতালাইতে আসছি, এক ডাউনটাউন রিচ জায়গা আর এক হলো নাতালা। ওকে, নাতালাতে আমরা হলো যে চারোদিকে ঘুরে দেখার আগে চলেন ওইদিকে একটু বাড়িঘর দেখাই। এই যে দেখতেছেন লোকাল মার্কেট, এই লোকাল মার্কেট নিয়ে ডেডিকেটেডভাবে হলো যে আমি আলাদা ব্লগ আগামীকালকে নিয়ে আসবো, এবং যেখানে আমি 3 ধরনের এক্সপিরিয়েন্স করাবো।
প্রথমত হলো যে আপনার সুপার শপ, লোকাল মার্কেট, তারপর হলো যে ফিশ মার্কেট, এই জিনিসগুলা। তাই আমরা মার্কেট সাইডটা একটু ইগনোর করে এখানকার মানুষের বসতি, জীবনযাপন এগুলো দেখানোর ট্রাই করবো। একজন ব্যক্তি দেখেন লাকড়ি বিক্রি করতেছে, এটা আমাদের এলাকায় লাকড়ি বলে, আমি জানি না আপনাদের এখানে কি বলে। এই যে দেখুন এখানে টিনের ঘর বাড়িগুলা, এখানে কিছু ফুড বিক্রি করতেছে কেউ, সামনে আরও একটি ঘর দেখা যাচ্ছে। তবে আমি যতটুকু জানছি এখানে যতই গরিব হোক ওদের নাকি সবারই গাড়ি আছে, জানি না কথা কতটুকু সত্য। এই পাশে দেখা যাচ্ছে সসেজ বিক্রি করতেছে, এখানকার খাবার দাবারের তালিকায় সসেজটা কিন্তু অন্যতম। ওয়াও, ওই ব্যক্তি কুড়াল দিয়ে লাকড়ি ফাড়তেছে ওইখানে, আমরা একটু জুম করে দেখাই আপনাদেরকে, দেখতেছেন কিনা জানি না। এই যে দেখুন, এই যে মানুষ, এখানকার পোশাক আশাকগুলা দেখুন, ওরা প্রচুর পরিমাণে সুপারি খায়, এটা একটা নেশা বলতে পারেন ওদের কাছে সুপারি খাওয়াটা। সুপারির সাথে হলো যে ওরা অনেক কিছু ইউজ করে, চুনা পাউডারের মতো কি একটা ইউজ করে ওরা। এখানে হলো যে পিচ্ছি পোলা পাইন, টিনের ঘর, পাথর টাথর দিয়ে কোনোভাবে। ফুটপাতে এক মহিলা বিড়ি বিক্রি করতেছে। কাঁঠাল নিয়ে যাচ্ছে এখান থেকে। আমরা এলাকাটা আপনাদেরকে দেখাচ্ছি, মনে মনে একটু ভয় লাগতেছে, কেন জানেন? এখানে আসার আগে বারবার আমাকে দুইটা জিনিস সতর্ক করছে। এক হলো যে এখানে চিন্তাই হয়, মোবাইল টোবাইল নিয়ে দৌড় দেয়, রবারের জিনিসটা বেশি হয়, এটার জন্য সাবধান থাকতে বলছে। এবং আপনি জানলে অবাক হবেন, এখানে এমনও আদিবাসী এখনও আছে যারা কিনা মানুষের মাংস খেয়ে ফেলে। স্ট্রিট ডগে ভরপুর, কামড় টামড় না দিলেই চলে। হ্যাঁ, ডাউন ইজ দ্য রিক্সি, রাইট? ওকে, মুরগির আওয়াজ শুনতেছেন? ওয়াও, মানুষজন কিন্তু এতটাও ভালো চোখে দেখা না এখানে টুরিস্টদেরকে। গুড আফটারনুন। কিছু কিছু লোকজন একটু উচ্ছৃঙ্খল করতে চায়, বাট অনেকটা লোক ভালো। যাক, ভালো মন্দ দুইটাই আছে, সো আমি আপনাদেরকে জাজ করতে বলবো না, আমি নিজেও করবো না, আই এম সরি ফর দ্যাট। আমি আমার কথাটা উইথড্র করে নিলাম। আমার সাথে যেহেতু খারাপ কিছু ঘটেনি, তাই আমি একটা দেশ নিয়ে খারাপ মন্তব্য করতে পারি না। বন্ধুরা, কেমন উপভোগ করতেছেন স্ট্রিট ব্লগ তা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা। বাকি যেই ব্লগটা ছিল ওটা কি দেখছেন আপনি শুরুতে? মায়ানমারের অসাধারণ সিরিজ, সুপার ডুপার হয়েছে কিন্তু ভিলেজ ব্লগ সহ। আমার ফ্রেন্ড মিমির সাথে পুরো এরিয়া ঘুরছি। হ্যালো, হোয়াট ইজ, আমরা একটু কথা বলি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ? হোয়াট ইজ ইউর নেম? হাউ ডু ইউ ডু ফর লিভিং? Market, some markets. ওকে, মাল কেনা বেচা করে সম্ভবত উনি বলতে পারতেছেন। দ্যাটস গুড। হাউ মাচ মানি ইউ আর্ন ইন ওয়ান ডে? আমি তাকে জিজ্ঞেস করতেছি সে কত টাকা ইনকাম করে। One day of the mama is always buy ওয়ান ডে 100, 200 কিনা। বন্ধুরা, 100 কিনাতে আপনি ধরে রাখেন আপনি 2800 কিনা, 2800 টাকা। এক কিনা 2800, 10 কিনা 280, 100 কিনাতে 2800। এর মানে হলো যে অ্যাপ্রক্সিমেটলি 5 থেকে 6,000 টাকা পার ডে ইনকাম করে। ওয়াও, is that 200 kina you can earn, right? That's great. So nice to meet you. ওদের মানুষের গড় ইনকাম তো মাশাআল্লাহ ভালো। থ্যাংক ইউ, দ্যাটস গুড মাই ব্রাদার। Can you record me first? Yeah, what is your name? My name is William. William, what do you do for living? For a living, I used to market. Yes.
Yeah, to buy like Buy and sell. yeah, buy and sell. But That's I good. want, I mean, I went in second hand. Okay, second hand. Buy and go do profitable like That's for good. 395. I buy it Yeah. and then go sell it for like 10 kilo. I was like selling it for 50 kilo, but they used to buy it for like 10 kilo. Yeah. That's good. Yeah. How much money you earn in one day? In business, Yeah. it's like what you earn is like you earn it from like what you sell. You know? Yes. Yeah, So of course. approximately how much money you earn in one day? Die. I can do 150 bucks. 150 Yeah. kina. That's great, man. Nice to meet you. Are you married? I'm a single father. You are single father. Yeah. That's good. How many children you have? I have like 6. 6 children. Yeah, of course. Like, That's nice. You are the strong man. yeah. Give me some tips. What's your name again? My name is Muhammad Muhammad Salam. Muhammad Ruhan. Okay. I pray to the halal. Thank you so much, man. Nice to meet you. Keep in touch with you around. Like. Yeah, thanks a lot. আমরা যেহেতু একটা এরিয়াতে আসছি, মানুষজনের সাথে না মিশলে, তাদের সাথে যদি আমরা কথা না বলি, তাদের কৃষ্টি কালচার সম্পর্কে কিভাবে জানবো? কারণ তাদের সঙ্গে একটু মিশার চেষ্টা করতে হবে। যদিও শুরু থেকে একটু আতঙ্ক নিয়ে আসি, যেটা ঠিক না। এখানে কিছু বাচ্চারা খেলতেছে, খেলাধুলা করতেছে, যেটা দেখে আমার খুব ভালো লাগতেছে। আমার শৈশবের কথা মনে পড়তেছে। পাপুয়া নিউগিনিতে এসে এই যে গ্রামীণ দৃশ্যগুলো, আমরা কিন্তু আপনাদেরকে আলাদা ডেডিকেটেডভাবে ভিলেজ ব্লগ দেখাবো। তারপরও এটা কিন্তু শহর, রাজধানীর। হাই এভরিওয়ান, দ্যাটস গুড। দেখেন কি উৎফুল্ল বাচ্চাদের মাঝে, কি হ্যাপিনেসকে আমরা দেখে। দ্যাটস নাইস। তারা আমাকে কি ওয়ার্মভাবে ওয়েলকাম করলো। আর আমি আসার আগে নাকি এত বই পাইতেছি এই দেশ নিয়ে। আল্লাহ, আসলে ডোন্ট জাজ বাই বুকে কভার। আই থিঙ্ক এমন একটা প্রচ্ছদ আছে যে মুরুখ দেখে কখনো বইকে জাজ করতে নেই। সেম অনেক মিশুক এখানকার মানুষ। ওয়াও, সামটাইম একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে, তাই বলে যে এমনটা না। আমার ধারণা আস্তে আস্তে ভাঙতেছে। তাই একটা দেশ সম্পর্কে জানতে হলে কোর লাইফে যেতে হবে। আমি যেমন এখন শহরের সবচেয়ে ধনী এরিয়া আপনাদেরকে দেখাইছি, তেমনি চলে আসছি হলো যে বিজিয়েস্ট এরিয়ায়, এবং হলো যে আপনার এখানে যেখানে নিম্নবিত্ত মধ্যবিত্ত লোকেরা বসবাস করে। আমি গরিব বলবো না ঠিক, বাট তারা মানুষ খুব ভালো। আরেকটা কথা বলে রাখি, আপনারা কিন্তু চাইলে র্যাপস বিডি থেকে শপিং করতে পারেন। আমার নিজস্ব ব্র্যান্ড এবং এটার অফিসিয়াল যে শপ, সেটা হলো যে ভৈরব বাজারে অবস্থিত। যারা নরসিংদী, ব্রাহ্মণবাড়ি, আশুগঞ্জের আশেপাশে আছেন তারা কিন্তু প্লিজ ভিজিট করবেন। নদী বাংলা সেন্টার পয়েন্ট, 2য় তলা, 14 নম্বর শপ, ভৈরব বাজার। আমি আবারও বলতেছি, ভৈরব বাজার, নদী বাংলা সেন্টার পয়েন্ট, 2য় তলা, 14 নম্বর শপ। এখন আমি লোকাল বাজার নিয়ে ব্লগ করব, যেটা আপনাদের জন্য আমি রেডি করতেছি নেক্সট এপিসোডের জন্য। আচ্ছা, এখানে কিছু স্ট্রিট ফুড দেখায় আপনাদেরকে আমরা বিদায় নেওয়ার আগে। রাস্তায় ওরা কি কি খাবার বিক্রি করে দেখেন। আলু এখানে, এবং হলো যে সসেস। ওকে, এটা হলো পোর্ক, দেন এটা হলো সুইট আলু সম্ভবত। স্ট্রিট ফুডও কিন্তু এখানে বিখ্যাত। আর এই হলো সুপারি, যে সুপারি ওরা পানের মতো নেশা করে। সবসময় সুপারি চাপায়, এক একজনের দাঁত পুরা লাল হয়ে থাকে। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ। বন্ধুরা, এই হলো এখানকার বাস স্টপ। হ্যালো ব্রাদার, হোয়াট ইজ ইউর নেম? Nomsen. Are you local here, right? Yes. Yeah, today Nomsen will help me to do vlog. সবসময় তো বান্ধবী দেখেন, বাট আজকে বান্ধবী দেখবেন না, আজকে দেখবেন বন্ধু, যে কিনা আমাকে হেল্প করবে। বিকজ তার হেল্প ছাড়া লোকাল স্ট্রিট ব্লগ করা আমার পক্ষে সম্ভব না। হয়তো অনেক জায়গাতে আমার ক্যামেরা দেখে আমাকে মানাও করতে পারে ব্লগ শ্যুটের জন্য, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। আমরা স্ট্রিট থেকে এখন একটা ওভার ব্রিজের উপরে যাব, গিয়ে চেষ্টা করব হলো যে এখানকার শহরের ভিউটা নেওয়ার জন্য। জানি না কতটুকু নিতে পারবো, তবে আমি ট্রাই করব। এই যে দেখুন কতটা উন্নত একটা শহর। এই শহরে উন্নতার দিক দিয়ে আমি কেন বলতেছি, এখানকার ওভার ব্রিজটা দেখুন, মাশাল্লাহ। বাট এখানে কিন্তু আপনি আকাশচুম্বী কোনো বিল্ডিং পাবেন না, যেটা অন্যান্য শহরে দেখা যায়, বড় বড় বিল্ডিং এমন টাইপের কিছু। আমরা ওভারব্রিজে ওঠার পর দেখতেছি এখানে আরও একটা রাস্তা,
কিছুটা আপনার চংকিংয়ের মতো। এই যে দেখুন, এই হলো রাস্তা, হলো যে নিচে দোতলা, নিচে এই দোতলা, উপরে হলো যে আরও একটি রুট। ওকে, আমরা ওভারব্রিজ পার হয়ে একটু সামনে আগাই। ওহো, আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখুন, এটা হলো এনসিডিসি অফিস, যেখানে গভর্নমেন্টের যত ধরনের ট্যাক্স জমা হয় এবং ট্রেড লাইসেন্স, টিন লাইসেন্স, মানে এই দেশের গার্বেজ লাইসেন্স, সব কিছু এখান থেকে নেওয়া হয়। তবে এখানে ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণের মহিলারা ইনভলভ, ছেলেদের তুলনায়। এই দেশটা নিয়ে আমার আগ্রহ কিন্তু অনেক আগেই ছিল। কখন থেকে জানেন? যখন হলো যে বিটিভিতে খেলা দেখতাম, বাংলাদেশ ভার্সেস পাপুয়া নিউ গিনির ক্রিকেট খেলা। আপনারা দেখছেন কিনা জানি না, অনেকের কাছে হয়তো অপরিচিত এই দেশটা, বাট আমার কাছে খুবই পরিচিত এই দেশ নিয়ে। আমি রুহান বিশ্বের নানান দেশে ট্রাভেল করে থাকি। সো আমি চাই এমন এমন দেশে যেতে, যে দেশ সম্পর্কে মানুষ একটু কমই জানে, কিউরিয়াসিটি থাকে। ওয়াও, ইয়া, I want to see more street. এই যে দেখুন, লোকাল বাস আসছে, মানুষজন, যাত্রী কিছুটা হলো যে আমাদের দেশের মতো উঠেছে। প্রচুর পরিমাণে ক্রাউড, এক এক ডেস্টিনেশনের নাম বলতেছে এবং লোক উড়াইতেছে। যদিও আমি জায়গাগুলো, প্লেসগুলো চিনি না, বাট ইয়েস, ওই গো দেয়ার, রাইট? ক্রাউডে একটু ভয়ই লাগে। আমি রাস্তা পার হব এখন ফুটপাথ ইউজ করে। এখানকার মানুষজনের পোশাক আশাক যদি বলি, সবাই কিন্তু এখানে গেঞ্জি এবং প্যান্টে অভ্যস্ত। ছেলে মেয়ে বহুত ট্রেডিশনাল ক্লথ এখানে তেমন একটা দেখা যাচ্ছে না, যদিও এখানে প্রচুর পরিমাণের বিভিন্ন গোষ্ঠী বসবাস করে। আমরা যেটাকে বলি হলো যে বিভিন্ন ধরনের আদিবাসী এখানে, এবং এমনও আদিবাসী আছে এখানে যারা কিনা মানুষের মাংস খায়। আপনি বিলিভ করতে পারেন? এর চেয়ে মজার কিছু ফ্যাক্ট আছে, যেটা আমরা আমাদের প্রথম ব্লগে বলছি। সো ওইটা কিন্তু দেখবেন, প্রথম এপিসোড থেকে দেখা শুরু করলে ব্লগ দেখার মজাই আলাদা। এই যে দেখুন শহর, ওয়াও। এটা এখানকার রাজধানী, অথচ এখানে কোনো অট্টালিকা, বিল্ডিং দেখবেন না। 2-3টা দেখবেন, হোটেল হিলটন সহ, আর আদার কিছু নেই। পাহাড়ে বৃষ্টিত এই শহরটা। যদিও বিভিন্ন আইল্যান্ড আছে, যেসব আইল্যান্ডে লোকজন বসবাস করে, এবং আইল্যান্ডের যোগাযোগের মাধ্যম কি জানেন? অনলি প্লেন, এবং হলো যে 1-2টা হলো যে ওরা ফেরি ছাড়ে, বাট ফেরি অ্যাভেলেবেল থাকে না। প্রায় মানুষ ইউজ করে হলো যে বিমান যোগে যায়। এটিআর সহ আপনার সম্ভবত বোয়িংয়ের একটা বিমান আছে, এয়ার নিউ গিনি। আমরা লোকাল ট্রান্সপোর্টেশন ইউজ করার সময় এই সেগমেন্টটা তুলে ধরবো। যাই হোক, চলেন আমরা একটু সামনে অগ্রসর হই, স্ট্রিট ব্লগে মানুষজনকে দেখাই। ওই পাশে হলো যে সেলুনের দোকান দেখা যাচ্ছে, এবং এদিকে কি, এটা হলো স্ট্রিট ফুড। KFCর মতো একটা ব্র্যান্ড, যারা হলো যে চিকেন সহ বিভিন্ন খাবার দাবার সেল করতেছে। ওরা রাইস, ফিশ, চিকেন, ওদের খুব জনপ্রিয় খাবার এগুলো। তবে একটা জিনিস ভালো লাগে, এই শহরে যত প্রতিষ্ঠানই থাকুক, ওরা পার্কিংটা সুব্যবস্থা করে রাখে। খুব গুছালো পার্কিং, সব জায়গাতে আপনি পেয়ে যাবেন। খাবার দাবারের কিছুটা ভেরিয়েন্ট আমাদের দেশের মতো পাবেন। সিঙ্গারা, সমোসা, এগুলো সেল করে ওরা। আমরা এই ব্লগে অনেক কিছু আনার চেষ্টা করব। ব্যস্ত মানুষজন, খুবই ক্রাউড দেখা যাচ্ছে, এবং আমি যাচ্ছি হলো যে ভিশন মলের দিকে।
এই যে সাগর, বাহ! সাগর পাড়ের অবস্থা দেখছেন? কত সুন্দর, কত গুছানো। পলিথিন অথবা পুতুল-টুতুল কোনো কিছু নাই এখানে। এখানে কোনো ফুটপাতের দোকান নাই, নাথিং। যেখানে হলো যে আপনাকে ডিস্টার্ব করবে, কেউ আইসা বলবে না, "ভাইয়া মাসাজ লাগবে কিনা?" হেন না, তেন না। আপনি আপনার ফ্যামিলি নিয়ে এখানে ভালো সময় কাটাতে পারবেন। এই দেশটা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এবং এখানকার মানুষজন বিশেষ করে কৃষি, মৎস্য এগুলোর উপর নির্ভরশীল। বন্ধুরা, স্ট্রিট ব্লগে এখন হলো যে আমি গাড়িতে করে এই শহরটা একটু ঘুরবো। হেঁটে, হেঁটে যতটুকু দেখাবো তার চেয়ে মনে হয় গাড়িতে করে আরও অনেক কিছু আমরা শো করতে পারবো আপনাদের মাঝে। বিকজ কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়া দরকার। আমি গাড়িতে করে এখন যাচ্ছি হলো যে নামাজ পড়তে, তাই ফাঁকে শহরটা আপনাদেরকে দেখাই নিচ্ছে আজকে শুক্রবার জুমার দিন। নামাজের কথা মনে পড়তেই কিন্তু একটা জিনিস মনে পড়ে গেল, সেটা কি জানেন? এই দেশে মুসলমান কতজন বসবাস করে? অনেকেরই প্রশ্ন থাকতে পারে। পাপুয়া নিউ গিনিতে মুসলমানের সংখ্যা 2011 সালে গণনা করা হয়েছিল 5,500 সামথিং। তবে এটা কম বেশ হতে পারে, একজ্যাক্ট অ্যামাউন্ট বলা যাচ্ছে না। তবে এই দেশটা হলো খ্রিস্টান ধর্মের। এই খ্রিস্টান ধর্মের লোক 96% ভাবা যায়। তার উপরে কিন্তু অনেক ধরনের ভেদাভেদ আছে। যেমন আমি আপনাদেরকে বলি, রোমান ক্যাথলিক, দেন হলো যে আছে এখানে বাপটিস্ট, দেন আছে হলো যে প্যান্টাকোস্টাল, ইউনাইটেড চার্চ, এই ধরনের বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ারও, মানে ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার বলতেছে তাদের অনেক ধরনের ভেরিয়েন্ট আছে। যেমন হলো যে মুসলমান অথবা মুসলমানদের ভিতর থাকে না শিয়া মুসলিম, দেন হলো যে আপনার হানাফি, মানে আমরা মুসলিম ঠিক আছে, অনেকে অনেক ধরনের রুলস ফলো করি। তো এই টাইপের ওদের খ্রিস্টানদের ভিতরেও কিন্তু বিভিন্ন ধরনের ভেদাভেদ আছে। যাই হোক, এই ধর্ম নিয়ে আমি আর বেশি কথা না বলি, যেহেতু এই বিষয়ে আমার জ্ঞান কম। এই শহরে আমি আপনাদেরকে বলে রাখি কিছু আরও মজার ফ্যাক্ট, যে এই শহরের মানুষজনের খাবার দাবার কী কী খেতে ভালোবাসে। আমরা বর্তমানে একটা ট্রাফিক লাইটে দাঁড়াই আছি, খুব সুন্দর শৃঙ্খলা, ওরা মানতেছে ট্রাফিক রুলস। যাই হোক, খাবার দাবারে ওদের জনপ্রিয় খাবার হলো সুইট পটেটো, কাকাও, তারো, ইয়াম, কাসাবা, সাগু, বানানা, কোকোনাট, লিফি ভেজিটেবল, ফিশ এবং পোর্ক গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু আমাদের যে বিয়ে শাদী হয় আমাদের মুসলমান ধর্মে অথবা বাংলাদেশে, আমরা কী করি, বিভিন্ন ধরনের খাবার আয়োজন করি। তো এখানেও কিন্তু একটা ট্রেডিশনাল খাবার আছে, সেটা হলো যে পোর্ক, ভেজিটেবল এবং হলো যে আপনার মিষ্টি আলুকে একসাথে ওরা হলো পাথরের উপর দিয়ে হালকা আস্ত আস্ত করে সিদ্ধ করে বিভিন্ন অনুষ্ঠানে এটা সার্ভ করার জন্য। তো এই জিনিসগুলা কিন্তু অদ্ভুত এক কালচার। এইসব অদ্ভুত জিনিস কিন্তু আপনি এই রোহান ভাইয়ের ব্লগে জানতে পারবেন। ব্লগ তো অনেকেই করে, তবে আমি একজন মানুষ যে কিনা ব্লগ করতে গিয়ে চেষ্টা করি একবারে কোর লাইফে মানুষের জীবনযাপনগুলো শুরু করার জন্য। যাই হোক, স্ট্রিট ব্লগে আমি আপনাদেরকে আরও বিভিন্ন কিছু দেখাবো। এখানকার রাতের শহরের মানুষের জীবনযাপন, এটা খুব মজার ফ্যাক্ট হতে যাচ্ছে। বিকজ গত রাতে আমি ঘুরছি, এত ভালো লাগছে সাগর পাড়ে, যেটা বলার বাহিরে। এবং এখানকার লোকজনে কিন্তু খুবই হলো যে পারিবারিক, ফ্যামিলি নিয়ে থাকতে খুব ভালোবাসে অনেকেই। রাতের বেলা হলো যে কাজকর্ম শেষ করে বিভিন্ন জন মানুষ গ্রুপিং করে খেলাধুলা করে আড্ডা দেয়। ওকে, আমরা হলো যে এখানে ক্যামেরাটা অফ করে আমি যাই শুক্রবার আজকে জুমার নামাজ, চেষ্টা করব ওখানে মসজিদটা দেখানোর জন্য। যদিও মুসল্লিদের ভিডিও নেব না, আমি পারলে ওখানকার কিছু পরিবেশ আপনাদেরকে দেখাবো। এখন যে মসজিদটাতে যাচ্ছি এটা খুব জনপ্রিয় মসজিদ, এবং আমি যতটুকু জানতে পারছি এই মসজিদটা বাঙালি কমিউনিটিরা নির্মাণ করছে, এবং আমি যদি ভুল বলে না থাকি এই শহরের সবচেয়ে বড় মসজিদ হলো এটা। বন্ধুরা, আজকে শুক্রবার আমি আমার জামাত কমপ্লিট করলাম মুসল্লিদের সাথে, খুবই ভালো লাগলো। অনেক বাঙালি ভাই বেড়াদের সাথে দেখা হলো, কথা হলো, তাদের আন্তরিকতায় অ্যাকচুয়ালি আমি মুগ্ধ। এবং যে এই মসজিদটাতে প্রায় 70% বাঙালি যারা কিনা নামাজ পড়তে আসছে। আমরা যেহেতু পুট মরসুমের স্ট্রিট ব্লগ করতেছি, আপনাদেরকে এখানকার কমিউনিটি চেষ্টা করব ডিটেইলে জানানোর জন্য। জানি না ব্লগটা কতটুকু এনজয় করবেন, তবে হ্যাঁ, একটা দেশের বাস্তব চিত্র তুলে ধরার ট্রাই করব আমি। এবং সবচেয়ে ভালো লাগছে হলো যে আমার এখানকার মানুষজন দেখে সবাই আমাকে সতর্ক করতেছে, সবাই আমাকে বলতেছে এই জিনিসগুলা। এবং এইখানে মসজিদে একটা অদ্ভুত বিষয় খেয়াল করলাম, 70% বাঙালি হলেও এখানে কিন্তু কোনো লোকাল ল্যাঙ্গুয়েজে খুতবা পড়ে নাই। খুতবাটা ওরা চেষ্টা করছে হলো যে আপনার মানে চেষ্টা বলতে না, ইংরেজিতে খুতবা করছে। এখানে এই হলো মসজিদ, মুসল্লিরা এখানে আসতেছে। আমার একটু ভিতরে যাই, ভিতরে আমার একটা কাজ আছে, ওইটা আমি কমপ্লিট করে আসি। কমপ্লিট করে চেষ্টা করবো হলো যে এখানকার স্ট্রিট লাইফের আরও অনেক কিছু আপনাদেরকে দেখানোর জন্য। আর জানি না কেমন শ্যুট আসতেছে, শ্যুট করতেছি ডিজে ন্যানো দিয়ে। আলহামদুলিল্লাহ।
কি সুন্দর পরিবেশ, ওয়েদার, মানে আসমানটা এত পরিমাণে ক্লিন এবং মসজিদের গম্বুজটা অনেক সুন্দর। আমি যদি আপনাদের দেখাই, পুরা বসন্তকাল, বাতাস। বাহ, আসসালামু আলাইকুম। ভালো আছেন? থ্যাংক ইউ ভাইয়া। এখন পাপুয়া নিউ গিনিতে রাত, সময় বাজে 8টা। বাংলাদেশে সময় বাজে হলো যে বিকাল 4টা। না, ভলিবল খেলবো না, আমি দেখি আপনাদেরকে। এখন আমি ক্যামেরাটা ব্যাক করে এই যে দেখুন সমুদ্রের পাড়ের একটি জায়গাতে আসছি। এই জায়গাটার নাম কি ভাইয়া? ইলা বিচে আসছি। জাস্ট লুক, দিনের আলোতে এই শহরটা যেমন আপনারা দেখছেন, রাতের শহরটা একটু অনুভব করেন। সূর্যে ডুবে যাওয়ার পর এখানকার মানুষের জীবনযাপন, রাস্তার মানুষ কতটা সুখী, কি ধরনের অ্যাক্টিভিটি তারা করে। জাস্ট লুক, ভলিবল খেলতেছে এখানে। এই রাতের শহর, পাহাড়ের মধ্যে তারা কিভাবে বসবাস করে। এই হলো যে চারিদিকে পাহাড়, এবং আমি এখন আপনাদেরকে দেখাই, এই হলো যে সমুদ্রের পাড়। আমরা কি ওইদিকে যেতে পারবো একবারে, এদিক দিয়ে? ওকে, ছেলে মেয়ে এখানে হলো যে কোনো ধরনের ভেদাভেদ নেই, সবাই হলো যে ভলিবলে ব্যস্ত। তবে এখানকার মানুষজন মোটামুটি একটু ফেটি সবাই। আমি এখানে দেখতেছি হলো যে আপনার 60% লোক মোটা, সম্ভবত ওদের খাদ্যাভ্যাসের জন্য। রাতের মানুষের জীবনযাপনটা অনেক সুখী আমি দেখতেছি। দেখেন, নো ক্রাউড, নাথিং, মানে আহামরি এখানে কোনো কিছু নোটিসেবল যেটা হলো যে মানুষের জীবনযাত্রার ব্যাঘাত ঘটে এমন কিছু না। আমরা চেষ্টা করি, আসলে আমরা যে জিনিসটা থিঙ্ক করি, আমি আসার আগে অনেক ঘাটাঘাটি করছি, অনলাইন রিসার্চ করছি, যেখানে দেখা গেছে এখানকার মানুষজনের ক্রাইম রেট অনেক হাই। ইভেন আমি যখন ভিসা করতে যাই তখনও বলছিল, বাট এমনটা আসলে না। তবে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে, যেটা স্বাভাবিক, এটা সব দেশেতেই থাকে। নট অনলি ফর যে আমার দেশ এতটা সেফ তা না। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার এলাকা ভৈরবে রাতের বেলা আমি যাইতে ভয় পাই। চুর ডাকাত কিছুটা মনে করেন আছে, তবে এতটা আহামরি না। তবে আমি আপনাদেরকে এখন বিচটা দেখাই। দেখুন, বিশ্বাস করবেন কিনা জানি না, একটা গ্রাম, সাগরের যে গ্রাম, যে একটা শান্তি, উফ, এটা বলে বোঝানোর মতো না। আমি সাগরের পাড়ে যাই, কি শান্ত ঢেউ। এখানে প্রায় জায়গায় কিন্তু পুলিশের সিকিউরিটি আছে। বিভিন্ন জায়গায় আমাদের গাড়ি থামাই, আমাদের হলো যে চেক করছে ড্রাইভিং লাইসেন্স সহ অনেক কিছু। এখানকার মানুষের ট্রেডিশনাল যে ক্লথ, সেটা হলো যে কি জানেন, সবাই গেঞ্জি এবং প্যান্ট পরতে ভালোবাসে। আমরা বাঙালিরা যেরকম শাড়ি, থ্রি পিসে অভ্যস্ত, ছেলেরা হলো যে শার্ট প্যান্ট। তো এখানে ছেলেরাও গেঞ্জি, টি শার্ট, টি শার্ট খুবই কম। তবে হলো যে আপনার কিছুটা দেখা যাচ্ছে শীতকালীন পোশাক ওরা পরে আছে। জানি না, আমার কাছে ঠান্ডা লাগতেছে না। এদের পোশাক আশাক হলো যে আপনি ধরে রাখেন গেঞ্জি এবং প্যান্ট উভয়। এই হলো যে সমুদ্রের পার। বাহ, প্রত্যেকটা দেশের আলাদা একটা সংস্কৃতি, আলাদা একটা গ্রান, আলাদা একটা অনুভূতি। প্রথমবার যখন আমি নামি, আমার ভিতর থেকে অন্য লেভেলের একটা ফিল আসছে। কিছুটা ভয় ছিল, কিছুটা আতঙ্ক, যে পাপুয়া নিউ গিনি এই দেশটাতে মানুষের মাংস খায়। কিছু ট্র্যাব, অর্থাৎ কিছু উপজাতি আছে যারা এখনো এই ট্রেডিশনটা ফলো করে, বাট অনেকে বলে যে ফলো করে না। কি কারণে করতো? তারা হলো যে একজন মানুষ মারা গেলে তারা মাংস খাইতো, এবং এটা নিয়ে এক ভয়াবহ কিন্তু আপনার রোগও ধরা দিছিল, যেটা হলো যে মহামারী আকার ধারণ করছিল মানুষের মাংস খেতে গিয়ে। তারপর থেকে নাকি বন্ধ করে দিছে। তবে কিছু কিছু জায়গায় এখনো আনটাচেবল এখানে, এবং 800-এরও বেশি ল্যাঙ্গুয়েজে কথা বলে। কতটুকু ডাইভার্সিটি এই দেশটা!
এখন আমি যে সমুদ্রের পাড়ে দাঁড়াইছি আমার মন চাইতেছে এখানে বসেই থাকি, খুব শীতল বাতাস, পাশেই হলো যে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে অলরেডি কিন্তু এখন শীতের সিজন চলতেছে, এখান থেকে কিন্তু বেশি দূর না, এবং এর পাশাপাশি কিন্তু আপনার ইন্দোনেশিয়ার বর্ডারও শেয়ার করে। তবে একটা মজার বিষয় হলো যে এখানে আমি যতটুকু শুনছি যে গানা এবং পাপুয়া দুইটা ভিন্ন দেশ ছিল, অস্ট্রেলিয়া থেকে যখন স্বাধীন হয়ে ওরা এবং একসাথে হয়ে পাপুয়া নিউ গিনি হয়ে যায় নামটা তখন। আর এই দেশে প্রচুর পরিমাণের চাইনিজ বাঙালিরা এসে ব্যবসা করতেছে, তাদের জীবনযাপন করতেছে, তারা খুবই হ্যাপিলি লাইফস্টাইল এখানে হলো যে তারা কি করতেছে, স্টে করতেছে। এখন হলো যে আমি আপনাদেরকে একটু পিছনে দেখাই, এই হলো শহরের ব্যস্ত জীবন। দেখুন পাহাড়ের চারোদিকে মানুষজনের বসবাস, পুরা শহর জীবন্ত এখনো, এবং এখানে হলো যে খুব নিরিবিলি পিসফুল। বিভিন্ন স্টেডিয়াম, খেলাধুলার প্রতি ওদের একটা ঝোঁক আছে আলাদা। পাপুয়া নিউ গিনি তো ক্রিকেট খেলতো একটা সময় বাংলাদেশিদের সাথে, বাঙালিরা যখন উন্নতি করে আমরা বাংলাদেশিরা ক্রিকেট খেলাই তখন হয়তো আমরা এই খেলাগুলা দেখি না। একটা সময় বিডিপিতে দেখা যেত পাপুয়া নিউ গিনি, কেনিয়া, তারপর জিম্বাবুয়ে এদের সাথে খেলতো, বাট এখনো ইয়ার সাথে খেলে, জিম্বাবুয়ের সাথে খেলে, কিন্তু কেনিয়ার সাথে এখন আর দেখা যায় না। সমুদ্রের পাড়ে এখানে হলো যে কোনো স্টল নেই, কোনো মানুষজন নেই। একটা জিনিস দেখুন, আপনি কক্সবাজারে দেখতে পারবেন বিভিন্ন ধরনের ঝিনুক, শামুকের মুক্তামালা, বিভিন্ন শখ, বাট এখানে এই জিনিসটা নাই। সমুদ্রের পাড় খুবই সুন্দর, তবে কিছু প্লাস্টিক দেখা যাচ্ছে, এই প্লাস্টিকটা হইতে হলো যে সমুদ্র থেকে বেশি আসছে, লোকালরা যে এখানে ফালাচ্ছে তাও কিন্তু না।